বাড়ির ভেতরে প্রবেশ করার পরপরই উদ্যান আর ফুলকে দেখে থমকে দাঁড়ায় মেহেক। কাঁধে ঝোলানো ব্যাগটা পিছলে নিচে পড়ে যেতে নেয়। ব্যাগটা সামলে দ্রুত পায়ে এগিয়ে আসে মেহেক। উদ্যান ঘাড় কাত করে পুনরায় বলে, আমার ওয়াইফের কষ্টে থাকার কারণ আমি নই, বরং আপনার ছেলের আবেশ। ওর ধারণা ওর জন্যই আবেশের এই পরিণত হয়েছে, সেজন্য ও সুখী হতে পারছে না। মেহেক আপন মনেই হাসল, সাবলীল কণ্ঠে বলল, বাহ, ফুলের কষ্টে থাকার দায়টাও কি সুন্দর আবেশ ভাইয়ের ওপর চাপিয়ে দিলেন। আপনার তারিফ না করে পারলাম না। উদ্যান শীতল দৃষ্টি নিক্ষেপ করল। যা সত্য তাই বললাম। সত্য কথা আবার সবাই হজম করতে পারে না। অবশ্যই বেশি বেশি তারিফ করবেন, এতে বদহজম হওয়ার সম্ভাবনা কমে যাবে। মেহেক জোরপূর্বক হেসে বলল, নিজের তারিফ শুনতে খুব পছন্দ করেন দেখছি। পছন্দ করি কিনা জানি না, তবে লোকে আমার তারিফ করতে পছন্দ করে। হ্যাঁ, গুন্ডা মাস্তান শয়তান লোক হিসাবে আপনার তারিফ না করে পারছি না। গুন্ডা না হলে ওভাবে আবেশ ভাইকে মারতে পারতেন না। হসপিটালে বসে আমি তার ক্ষতগুলো দেখিনি, বাড়িতে আসার পর সেগুলো দেখেই তারিফ করতে শুরু করে দিয়েছি। জায়নামাজে বসেও তারিফ করেছি। বিশ্বাস করুন, উপহারস্বরূপ মোনাজাতে চেয়েছি আপনি যেন আবেশ ভাইয়ের চেয়েও হাজার কোটি গুণ বেশি কষ্ট অনুভব করেন। কথাগুলো এক নাগারে বলে দম নিল মেহেক। ফুল আর মাহবুবা সুলতানা বিস্মিত চোখে তাকিয়ে আছে তার দিকে। মেহেক উপলব্ধি করতে পারল সে রাগের বশে অনেক কিছু বলে ফেলেছে। উদ্যানের চোখ লাল বর্ণ ধারণ করলো। সে এগিয়ে যেতে লাগলো মেহেকের দিকে। ফুল দিশাহারা হয়ে উদ্যানের সামনে এসে দুই হাত মেলে ধরে দাঁড়ালো। এই সুযোগে মেহেক এক ছুটে ওপর তলায় চলে গেল। সে চলে যেতেই উদ্যান ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আরে সরে যাও, ভয় দেখাচ্ছিলাম শুধু। ওসব বদ্ধ বিশ্বাস করি না আমি। আর ও যা যা উপাধি দিল, গুন্ডা মাস্তান আর কে জানো, ও হ্যাঁ শয়তান, উপাধিগুলো খারাপও লাগেনি। ফুল হাত নামিয়ে নিল, অস্পষ্ট স্বরে আওড়ালো, হ্যাঁ, এগুলো শুনতে তো ভালো লাগবেই আপনার। এগুলো শোনার জন্যই তো নিজেকে সবসময় দানব হিসেবে উপস্থাপন করেন। উদ্যান হালকা ঝুঁকে গেল ফুলের দিকে। চোখ বন্ধ করে নিল ফুল। উদ্যান তার মাথার ব্যান্ডেজের ওপর ফু দিয়ে বলল, কষ্ট করে উপস্থাপন করতে হয় না পেটাল, আপনা আপনি প্রকাশিত হয়ে যায়। আমি প্রাণীটাই যে এমন, কবে বুঝবে তুমি? আবেশের রুদ্ধদ্বারের সামনে এসে বুক ভরে শ্বাস নিল ফুল। উর্বিকে নিজের ঘরে রেখে এলেও উদ্যান ছায়ার মতো ওর পেছনেই দাঁড়িয়ে আছে। ফুল ঘুরে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি এখানেই থাকুন। কেন? উদ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন। আপনি গেলে আবেশ ভাই রিয়েক্ট করতে পারে। উদ্যান ভ্রু কুঁচকে তাকালো। করলে করুক, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে একা যেতে দিচ্ছি না। ফুল কিছুটা বিরক্ত হলো। আপনি তাকে আঘাত করেছিলেন, সেটা ভুলে যাবেন না। ভুলে যাচ্ছি না, শুধু তোমার সাথে থাকতে চাইছে। ফুল এবার সন্দিহান চোখে তাকালো। আমাকে বিশ্বাস করেন না আপনি? উদ্যান দৃষ্টি সরিয়ে নিল। কিছুক্ষণ নীরব থেকে বলল, নিজেকে জিজ্ঞেস করো, তুমি কতগুলো দিন আবেশের সাথে কাটিয়ে এসছো, তারপরেও কি আমি তোমাকে অবিশ্বাস করেছে? তাহলে আবেশকে অবিশ্বাস করি না আমি। ও তোমাকে স্পর্শ করার চেষ্টা করবে। ফুল নিচের ঠোঁট চেপে ধরে ফ্লোরে দৃষ্টি নিক্ষেপ করলো। আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়ে দেখবেন সে কি করে আর আমি কি করি, ঠিক আছে? উদ্যান একটু ভেবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ফুল সামনে ফিরে দরজার ছিটকিনি খুলতেই অন্ধকারে আচ্ছন্ন রুমটা উন্মুক্ত হলো। আশ্চর্য হলেও এটাই সত্যি যে ঘরটাতে আলোর কোনো ছিটে ফোঁটাও নেই, অথচ বাইরে এখনো আধার নামেনি। ফুল একটা শুকনো ঢোক গিলে ডাকলো। আবেশ ভাই। আবেশ মেঝেতে অগোছালোভাবেই শুয়েছিল। ফুলের ডাক শুনে সে দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তীক্ষ্ণ আলোর ছটা চোখের সংস্পর্শে আসতেই তার মুখ কুঁচকে গেল। ফুল দেওয়াল হাতড়ে সুইচ অন করতেই ঘরময় আলোকিত হয়ে উঠল। আবেশ দুহাতে মুখ ঢেকে আড়ষ্ট হয়ে উঠে বসলো। ফুল জানালার পর্দা সরিয়ে ধীর পায়ে এগিয়ে এলো আবেশের দিকে। হাঁটু মুড়ে বসে কোমল সুরে জিজ্ঞেস করলো, কেমন আছো আবেশ ভাই? তৎক্ষণাৎ হাত সরিয়ে ফুলের দিকে তাকালো আবেশ। ফুলের মুখটা দেখে হেসে উঠল তার হৃদয়। এদিকে আবেশের চেহারা দেখে ফুলের মুখ বিবর্ণ হয়ে গেল। কি হাল হয়েছে আবেশের! চোখে মুখে যেন রাজ্যের বিষণ্ণতা লেগে আছে। আবেশ কোনই দিয়ে কপালে ঘাম মুছে উৎফুল্ল কণ্ঠে বলল, ফুল, তুই এসেছিস? তুই আজ দিনের বেলাতেও এসেছিস আমাকে দেখতে? ফুল আলতো করে মাথা নাড়ল। কি হয়েছে আবেশ ভাই? কেন করছে এমন? এই দেখো, আমি ভালো আছি তো। তুমিও ভালো থেকো না?
আবেশ সোজা হয়ে বসলো। তোর অপেক্ষায় আমি অন্ধকারে বস্তি গড়েছি ফুল। বল না কিসের এত বিমুখতা তোর? কেন তুই আলোতে আসতে ভয় পাস? আমি আলোতে আসতে ভয় পাই না আর। এই দেখো, ভয় ভেঙে গেছে আমার। তুমিও এবার আলোতে চলো না আবেশ ভাই। আবেশ হাসতে লাগলো। তুই সত্যি নস ফুল। তুই শুধুই আমার কল্পনা। কিছুক্ষণ পরেই হয়তো হারিয়ে যাবি। শুধু চলে যাওয়ার আগে বলে জানা, কোথায় গেলে আমি সত্যি খুঁজে পাবো তোকে। আমাকে খুঁজতে চেও না আবেশ ভাই। আমাকে খুঁজতে গেলে তুমি নিজেই হারিয়ে যাবে। তুমি হারিয়ে যেও না আবেশ ভাই। তুমি হারিয়ে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ফুল মলিন চোখে চেয়ে রইল। ফুলের মাথার ব্যান্ডেজটা মাত্রই চোখে পড়লো আবেশের, যে আনমনেই ব্যান্ডেজ স্পর্শ করতে গেলেই ফুল ছিটকে দূরে সরে যায়। আমাকে স্পর্শ করো না আবেশ ভাই। যদি করো তবে আর কখনো কল্পনাতেও আসবো না আমি তোমার। আবেশ অস্থির হয়ে পড়ল। আমি স্পর্শ করতে চাইনি। কি হয়েছে তোর মাথায়? ব্যথা পেয়েছিস কিভাবে? ফুল নির্লিপ্ত স্বরে বলল। তুমি আমার ব্যথা পাওয়ার কারণও জানতে চেও না। জাস্ট সুস্থ হয়ে যাও। আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আবেশ কাতর কণ্ঠে বলল। আমাকে তুই নামক অসুখে ধরেছে ফুল। তোকে পেয়ে গেলেই সুস্থ হয়ে যাব। হারিয়ে যাস না। তোকে খুঁজতে খুঁজতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আর পারছি না। ফুল শান্ত হয়ে হাঁটু ভাঁজ করে বসলো। আমি যাচ্ছি না, তুমি সুস্থ হও। একটা কথা বলার আছে তোমায়, যা শুধুমাত্র তুমি সুস্থ হলেই বলতে পারবো। অন্তত আমার কথা শোনার জন্য হলেও সুস্থ হয়ে যাও। আবির বিষণ্ণ হাসলো। তোর কথাগুলো আজ বাস্তব বলে মনে হচ্ছে। আমি কি খুব মারাত্মক অবস্থায় চলে গেছি ফুল? ফুল আর পারল না সহ্য করতে, সে উঠে দাঁড়ালো। এক ছুটে রুম থেকে বের হয়ে নিজের রুমে এলো। উদ্যান আবেশের রুমের দরজা আটকে দিয়ে নিজের রুমে চলে গেল। বিকেল গড়িয়েছে। ফুল উর্বিকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে মেহেকের রুমের সামনে হাজির হলো। মেহেক তখন বারান্দা থেকে শুকনো কাপড় চোপড় এনে ভাঁজ করে রাখছিল। ফুলকে দেখেও বিশেষ গুরুত্ব দিল না সে। আসবো মেহেক? হ্যাঁ, এসো। অনুমতি পেয়ে ফুল উর্বিকে নিয়ে ভেতরে ঢুকলো। ফুল বুঝতে পারলো না কিভাবে কথা শুরু করবে। মেহেকও একদম চুপচাপ আছে, তাই ফুল সরাসরি আবিষের প্রসঙ্গে না গিয়ে অন্য কথা তুলল। তুমি প্রতিদিনই ক্লাস করো? মেহেক সংক্ষেপে বলল। হ্যাঁ, পড়াশোনার জন্যই তো এখানে আছি। তোমার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে আমি সবসময় ভাবতাম তুমি হয়তো টিচার কিংবা ডক্টর টাইপের কিছু হতে চাও। মেহেক বিরস কণ্ঠে বলল। আমিও ভাবতাম তুমি আবেশ ভাইকে ভালোবাসো। সেটা যেখানে ভুল প্রমাণিত হলো, সেখানে আমার ডিজাইনার হওয়ার ইচ্ছে থাকাটা অতটাও বিস্ময়কর নয়। ফুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ফুল পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। আমি কি কখনো আবেশ ভাইয়ের প্রতি অতি আগ্রহ দেখিয়ে ফেলেছিলাম মেহেক, যার জন্য তোমার এমনটা মনে হয়েছিল? তা দেখাওনি, তবে আবেশ ভাইয়ের ভালোবাসা তোমাকে প্রভাবিত করবে না এটা ভাবতেও পারিনি। ফুল পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। এত ভালো স্টুডেন্ট হওয়ার পরেও টিচার কিংবা ডক্টর হওয়ার আকাঙ্ক্ষা তোমাকে কেন প্রভাবিত করতে পারলো না তবে? মেহেক কিছুটা ক্ষুব্ধ হলো। ফুল, তুমি তুচ্ছ বিষয়ের সঙ্গে আবেশ ভাইয়ের ভালোবাসার তুলনা করবে না। তোমার কাছে যেটা বৃহত্তর বিষয় সেটা সবার কাছে বৃহত্তর নাও হতে পারে মেহেক। তোমরা সবাই আমাকে দোষারোপ করছো। আমি অনেক ভেবে দেখলাম, সবার চোখে যখন আমি অপরাধী তখন আর আত্মপক্ষ সমর্থন করে কিছু বলবো না। আমি মেনে নিলাম সব দোষ আমার। এখন বলো কি করা উচিত আমার? মেহেক কিছুক্ষণ চুপ থেকে বলল। খালামণি বলো তোমার স্বামী নাকি ভালোবাসে তোমায়। তো সেই ভালোবাসা নিয়েই ভালো থাকতে আবেশ ভাইয়ের কথা কেন ভাবছো? ফুল হালকা হাসলো। জানি না, হয়তো খারাপ চরিত্র বলেই তাকে নিয়ে ভাবছি। মেহেক হতচকিত নয়নে তাকালো। ফুল ঠাট্টার ছলে আরো যোগ করলো। যে যেভাবে পারছে আমায় দোষারোপ করছে, নাও এবার আমিও নিজেকে দোষারোপ করে দিলাম। মেহেক এবার নরম হলো। তোমাকে আমি দোষারোপ করিনি ফুল। আমিও জানি সবার পছন্দ এক নয়। মনের বিরুদ্ধে গিয়ে ভালোবাসাও যায় না কাউকে। আমি মেনে নিলাম আবেশ ভাইকে। নিজের সাথে জড়ানোটা অপরাধ ছিল আমার, ঠিক আছে। আসলে সাহায্য চাওয়ার মতো কাউকে খুঁজে পাইনি আমি তখন। আমি হয়তো খুব স্বার্থপর, তাই না? আমি সব স্বার্থ বিসর্জন দিয়ে দেব, শুধু আবেশ ভাই সুস্থ হয়ে যাক। আমি আর কখনো সাহায্যের জন্য তার দ্বারে আসবো না। ফুল ব্যাকুল হয়ে মেহেকের হাত আঁকড়ে ধরল। কথা দিচ্ছি,
সজ্ঞানে আর কখনো তার মুখোমুখি পর্যন্ত হব না আমি। শুধু আমি চাই না আমার জন্য তার জীবনটা নষ্ট হয়ে যাক। আমি ভালো থাকার, সুখী হওয়ার সব ইচ্ছা ত্যাগ করেছি মেহেক। মেনে নিয়েছি ভাগ্যকে। এই দুর্ভাগ্য শুধুমাত্র আমার। আবেশ ভাই সুখে থাকুক, আমার কালো ছায়া তার উপর আর কখনো না পড়ুক। মেহেক দীর্ঘশ্বাস ফেলল। তুমি নিজের কথা রাখবে তো ফুল? আমি রাখবো মেহেক। তুমি আমাকে সাহায্য করবে তো তাকে সুস্থ করতে? মেহেক ধীর লয়ে ওপর নিচ মাথা নাড়ল। উর্বি শুধু শুনে গেল, কিছুই বলল না। ফুল উঠে দাঁড়িয়ে যাওয়ার উপক্রম করেও আবার পিছনে ফিরল, ইতস্তত করে বলল, বাড়িতে আরো একজনের থাকার কথা ছিল, তাকে কোথাও দেখছি না যে। তার ঘরটাও লক করা, কোথায় গেছেন তিনি? মেহেক বুঝতে পারল ফুল কার কথা বলছে, তবুও না বোঝার ভান করে শুধালো। কার কথা বলছো? ফুল আনমনেই উচ্চারণ করলো, মা, কোথায় তিনি? জানি না ফুল, আজ 3 দিন হলো সে বাড়িতে নেই, হঠাৎ উধাও হয়ে গেছেন। খালামণিকে জিজ্ঞেস করার পর বলল সেও জানে না। ফুলের কণ্ঠ রোধ হয়ে এলো, মিয়ে যাওয়া কণ্ঠে বলল, একটু ফোন করবে তাকে, বলবো আমি এসেছি। মেহেক ছোট্ট শ্বাস ফেলল। সে ফোন নিয়ে যায়নি। একটা ব্যাপারে অবাক হলাম, খালামণি বিষয়টা নিয়ে একটুও চিন্তিত নন। তার মতে তোমার মা নাকি প্রায় কাউকে কিছু না বলেই চলে যান কোথাও। তুমি কি জানো? তুমি কি জানো না কোথায় যান তিনি? ফুল মাথা নেড়ে না জানালো। আমিও জানি না, তবে একদিনের বেশি তো কোথাও গিয়ে থাকেন না তিনি। এবার কি হলো? তোমার বাবার বাড়ির কারোর সাথে সম্পর্ক নেই তোমাদের? তেমন কোনো পরিচিত আত্মীয় স্বজন নেই? থাকলে সেখানে খোঁজ নিয়ে দেখা যেত। ফুল মিনমিনিয়ে বলল, মা বলেছিল বাবা মারা যাবার পর বাবার আত্মীয়দের সাথেও দূরত্ব তৈরি হয়েছিল। আমি কখনো তাদের কাউকে দেখিনি, চিনিও না কাউকে। থাক, তুমি চিন্তা করো না, যেহেতু বেশি দিন গিয়ে থাকেননি কোথাও, সেহেতু ফিরে আসবেন শীঘ্রই। ফুল নিঃশব্দে মাথা নেড়ে উর্বিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাত গভীর হয়েছে। মাহবুবা সুলতানা আর মেহেককে সাথে নিয়ে ফুল এসে দাঁড়ালো আবেশের বদ্ধ রুমের দ্বারে। দরজার হাতলে হাত রাখতেই ভেতর থেকে আবেশের গুনাগুনি ভেসে এলো। বিচ্ছেদের সুর তুলে সে গাইছে, ফুলের হাত দরজার হাতলেই থমকে গেল। সে মাহবুবা সুলতানা আর মেহেকের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে শুধালো। আবেশ ভাই গান গাইছে? মেহেক বিষণ্ণভাবে মাথা নাড়ল। হ্যাঁ, সে বলেছে তোমার জন্যই নাকি গান শিখেছে। তার অনেক শখ ছিল সে গান গাইবে, আর তুমি সেই গানের তালে নাচবে। কথাটা শুনে ফুলের বুকের ভেতরটা ধক করে উঠল। হাতের খাবারের ট্রেটা তড়িঘড়ি করে মেহেকের হাতে দিয়ে সে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমার মনে হচ্ছে না এখন তার কাছে যাওয়া ঠিক হবে। তোমরা দুজন মিলে তাকে খাইয়ে দিও, আমি না হয় সকালবেলা যাব। ফুল হাঁটা ধরতেই মেহেক বলল। পালিয়ে যাচ্ছ? ফুল ক্ষণকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর পিছু ফিরে তাকালো। যাচ্ছি না, তার কাছে যাওয়ার অন্য পথ খুঁজছি। ফুল বড় বড় পা ফেলে নিজের রুমে চলে এলো। দেখলো উর্বি ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। ফুল লাইট অফ করে ডিম লাইট অন করলো, তারপর শুয়ে পড়লো উর্বির পাশেই। অনেকক্ষণ শুয়ে থাকার পরেও তার চোখে ঘুম ধরা দিল না। সে শুধু ভেবেই যাচ্ছে কিভাবে সে আবেশকে সুস্থ করে তুলবে। এভাবেই কেটে গেল 2 দিন, কিন্তু ফুল কোনোভাবেই আবেশের সামনে গিয়ে দাঁড়াতে পারেনি। কেন যেন তার যেতেই ইচ্ছে করে না আবেশের সামনে। সন্ধ্যার পরপরই ফুল ঠিক করলো আর সে আবেশকে ওই রুম থেকে বাইরে বের করে আনবে। ভাবতে ভাবতে কিচেনে চলে এলো সে। চুলায় গরম পানি বসিয়ে উদ্যানের জন্য ব্ল্যাক টি বানাতে লাগলো। কোনো একটা বইয়ের পাতায় মনোনিবেশ করে বসে আছে উদ্যান। মাঝে মধ্যেই পড়তে পড়তে তার ভ্রু কিঞ্চিত পরিমাণে কুঁচকে যাচ্ছে। তন্মধ্যেই দরজায় কেউ নক করলো। সে অভ্যাসবশত অ্যালেক্সকে আদেশ করতে গিয়ে মনে পড়ল সে সোলার স্টেটে নেই। অজ্ঞতা উঠে গিয়ে তাকেই দরজা খুলে দিতে হলো। দরজার বাইরে ফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে সরে দাঁড়ালো উদ্যান। ফুল চায়ের কাপটা টেবিলের ওপর রেখে খাটের দিকে তাকাতেই বইটা নজরে এলো। বইয়ের নামটা ঠিকভাবে লক্ষ্য করার আগেই উদ্যান চিলের মতো ছো মেরে বইটা টেনে বালিশের নিচে রেখে দিল। আপনার বই পড়ার শখ আছে? ফুলেই সরাসরি প্রশ্ন। উদ্যান এক হাত কোমরে রেখে অন্য হাতে কপাল চুলকাতে লাগলো। কিছুটা অপ্রস্তুত স্বরে বলল, এই টপিকের বই পড়ার শখ না থাকলেও প্রয়োজন আছে, তাই মাঝে মধ্যে পড়তে হয়। ফুল ধাঁধায় পড়ে গেল।
এই লোকটার কথার অর্থ উদ্ধার করা তার পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না। উদ্যান ঘুরে গিয়ে চায়ের কাপটা হাতে নিল। কিছু বলবে? ফুল ধীর পায়ে উদ্যানের দিকে এগিয়ে এলো। কপালের ব্যান্ডেজ খুলে ফেলেছে সে। ক্ষতটা অনেকটা শুকিয়ে এসেছে। উদ্যান চা খেতে খেতে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। ফুল চুপ থাকায় উদ্যানই বলল। কাল ফিরে যাচ্ছি আমরা পেটাল। ফুল চমকে তাকালো। ফিরে যাচ্ছি মানে? যে কাজে আসলাম সেটাই তো করা হলো না। সেটা তোমার ব্যর্থতা। আমি কি করব? কাল আমার কাজ আছে, যেতেই হবে। কি কাজ আছে আপনার? উদ্যান বিরক্ত হলো। তা জেনে তুমি কি করবে পেটাল? ফুল সেই প্রসঙ্গে না গিয়ে অনুনয়ের সুরে বলল। দেখুন না বেশ ভাই, সুস্থ হওয়ার আগে চলে গেলে কি লাভ হবে বলুন? আবারও 2 দিন পর আসতে হবে আমাদেরকে। ভুলে যাও, কখন আর এখানে আসার নাম নেবে না, বলে দিলাম। সেই জন্যই তো বললাম আরো কটা দিন থেকে তারপর যাই। এখনো আমি আবেশ ভাইকে আসল কথাটাই বলতে পারিনি। সে সুস্থ না হলে বলতেও পারবো না। উদ্যান এক মুহূর্তের জন্য থামলো, তারপর তীক্ষ্ণ চোখে যে প্রশ্ন করলো। কি এমন কথা শুনি? তা জেনে আপনার কাজ নেই। আপনি বরং আমার সাথে চলুন আবেশ ভাইয়ের কাছে। উদ্যান তর্জনী আঙ্গুল নিজের দিকে তাক করে অবাক গলায় বলল। আমাকে যেতে বলছো? হ্যাঁ চলুন। আমাকে যেতে বলছো কেন? গিয়ে কি করবো আমি? 2 দিন আগে না বললে আমি গেলে ও রিয়াক্ট করবে? ফুল মৃদু হেসে বলল। ঠিক এটাই, সে রিয়্যাক্ট করবে। আর রিয়্যাক্ট করা মানেই তার সবকিছু মনে পড়ে যাবে। এটাই সুস্থ হওয়ার প্রথম ধাপ। উর্বি আপু এভাবেই সুস্থ হয়ে উঠেছে কিন্তু। ফুল উদ্যানের হাত থেকে চায়ের কাপটা নিয়ে টেবিলে রেখে দিল, তারপর বলল। ফিরে এসে আবারও চা বানিয়ে খাওয়াবো, এখন চলুন তো। বলতে বলতেই উদ্যানের হাত ধরে টানতে লাগলো ফুল, কিন্তু উদ্যানকে 1 ইঞ্চিও নড়াতে পারল না। বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করলো ফুল। আরে চলুন না, এমন কেন করছেন? কখনো যেতে চেয়েছিলেন? উদ্যান আচমকা ফুলের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দেহের সাথে লেপ্টে নিল। তপ্ত স্বরে হিসিয়ে বলল। তখন যেতে চাওয়াটা আমার নিজের ইচ্ছে ছিল, এখন এটা তোমার ইচ্ছা। আর তুমি ভালো করেই জানো আমি এমনি এমনি কারো ইচ্ছা পূরণ করি না। কিছু দাও আমাকে, তারপরেই যাব। ফুল অস্বস্তিতেই পড়ে গেল, মাথা নিচু করে মিনমিনিয়ে বলল। চা বানিয়ে খাইয়েছি না, আর কি চাই? উদ্যান ফুলের মুখটা হাতের আঁচলায় নিয়ে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করলো। হাসকি টোনে বলল। চায়ের থেকে অ্যাটিটিউড কিছুর স্বাদ পেয়ে গেছি আমি, তাই চা খাইয়ে এখন আর কাজ হবে না। উদ্যানের ইঙ্গিত বুঝতে পেরে ফুল লজ্জায় ঠোঁট কামড়ে চোখ বুঝলো। উদ্যান হালকা হেসে ওর গাল চেপে ধরল। এমন করলে যাব না আমি। শো মি ইওর লিপস। কি এর ওন ভেসো? ফুল 2 হাত দিয়ে উদ্যানকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। লজ্জায় তার গাল দুটো রক্তিম হয়ে উঠেছে। উদ্যান মজা করে বলল। আমি কি তোমায় সুরসুরি দিচ্ছে? এত নড়াচড়া করছো কেন? পরে কিন্তু চুমোতেও কাজ হবে না। ফুল শেষমেশ হার মেনেই ঠোঁট বের করলো। পরক্ষণে উদ্যান তার ভেজা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দীর্ঘ সময় ধরে দলিত মথিত হতে লাগলো ফুলের অধর যুগল। উদ্যান যেন ক্রমশই শরীরের সম্পূর্ণ ভার ফুলের ওপর ছেড়ে দিতে চাইছে। ফুল ভারসাম্য হারিয়ে পেছনে ঢলে পড়তে নিলে উদ্যান নিজের উন্মুখতায় সংযম টানে। ছাড়া পেতেই ফুল দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। হাত উল্টে ঠোঁট মুছছে, স্বাভাবিক গলায় বলল। এবার চলুন। ফুল এমনভাবে বলল যেন মাত্রই তাদের মধ্যে উন্মত্ত কিছু ঘটেনি। উদ্যান পকেটে হাত গুজে যান্ত্রিক পায়ে হাঁটা ধরল। মাহবুবা, সুলতানা আর মেহেক তখন আবেশের জন্য ডিনার নিয়ে যাচ্ছিল। ফুল উদ্যানকে নিয়ে তাদের অনুসরণ করে হেঁটে এলো। মেহেক তুমি খাবার নিয়ে যেও না। আজ আবেশ ভাই আমাদের সবার সাথে বসে খাবার খাবে। ফুলের কথায় মেহেক বিস্মিত হলো। মাহবুবা সুলতানা বললেন। আগে বাহিরে আসতে চাইলেও এখনো নিজে থেকে বাহিরে আসতে চায় না ফুল। দেখি কি করা যায়। বলতে বলতেই ফুল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ঘরের আলো জ্বালিয়ে দেখলো আবির জানালার রেলিং ধরে এক মনেই বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আবেশ ভাই। ফুলের ডাকে রেলিং ছেড়ে দিয়ে চোখ ফেরায় আবেশ। ফুলের মুখটা দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে। তুই এসে গেছিস? কাছে এগিয়ে আসতে নেয় আবেশ, আনমনেই কয়েক পা পিছিয়ে যায় ফুল। দরজার দিকে ইশারা করে বলে। আমি আজ একা আসিনি আবেশ ভাই, আরো একজনকে নিয়ে এসেছি, যাকে দেখে তুমি বুঝতে পারবে এসব কোনো কিছুই তোমার কল্পনা নয়। আবেশ কৌতূহলী চোখে দরজার দিকে তাকাতেই উদ্যান অবিচল পায়ে ঘরের ভিতর ঢুকলো। উদ্যানকে দেখেই আবেশের চোখ মুখ শক্ত হয়ে উঠল। ভারাক্রান্ত কণ্ঠে বলল। ও
কেন এসেছে এখানে? চলে যেতে বলো কে। ফুল আবেশের মুখভঙ্গি খুঁটিয়ে দেখে সান্ত্বনার সুরে বলল, সব ঠিক হয়ে গেছে আবেশ ভাই। সে আর আমার গায়ে হাত তোলে না, অপমানও করে না। আমি খুব ভালো আছি। দেখো, তোমার কাছেও নিয়ে এসেছে সে আমায়। আবেশের গলা শুকিয়ে এলো। হতভম্বতার এক পর্যায়ে এসে ধপ করে খাটে বসে পড়ল। পালাক্রমে একবার ফুলের দিকে তো আরেকবার উদ্যানের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে সে। ফুল তার সামনে এসে মৃদু স্বরে বলল, আমি জানি ওনার উপর রেগে আছো তুমি। রেগে থাকাটাই যুক্তিযুক্ত। তোমাকে অকারণে শাস্তি দিয়েছিল যে। বিশ্বাস করো, তোমাকে আঘাত করার কারণে তাকেও আঘাত করেছিলাম আমি। আবেশের চোখের মনি উদ্যানের ওপর স্থির হলো। উদ্যানও মন্থ দৃষ্টিতে চেয়ে আছে তারই দিকে। নিস্তব্ধতা ভেঙে আবেশ বিদ্রূপের সুরে বলল, ও ডেভিল থেকে অ্যাঞ্জেল হয়ে গেছে। উদ্যান বেশ অনাগ্রহী হয়ে উঠল। ফুল হাসি চেপে মাথা নাড়ল। আবেশ এত ধৈর্য সহকারে কথা বলবে ভাবতেও পারেনি সে। আবেশ হঠাৎ দাঁড়িয়ে গিয়ে উদ্যানের সামনে গিয়ে ফুলকে আড়াল করে দাঁড়ালো। শক্ত গলায় বলল, তোকে রেখে গিয়ে প্রমাণ করে দিক সে সত্যিই নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। উদ্যানের দৃষ্টি তৎক্ষণাৎ জ্বলে উঠল। পরিস্থিতি অবনতি হতে দেখে ফুল দ্রুত আবেশের সামনে গিয়ে দাঁড়ালো। বুক ভরে শ্বাস নিয়ে বলল, উনি আমাকে ভালোবেসে ফেলেছে আবেশ ভাই। আবেশের মুখে দুর্বোধ্য হাসি ফুটে উঠল। উদ্যান তখনও নির্বিকার, যেন কোনো কিছুরই প্রভাবিত করছে না তাকে। ও ভালোবেসে ফেলেছে, আর আমি তোকে শুরু থেকে ভালোবাসি। সেই হিসাবে তোর উপর আমার অধিকারই সবচেয়ে বেশি। আর তুই যেহেতু কাউকে ভালোবাসিস না, তাই যে তোকে প্রথম থেকে ভালোবেসেছে তোর উচিত তার কাছেই থাকা। ঠিক তো? ওকে বলে দে ও যেন এখনই এখান থেকে চলে যায়।